সুপ্রিয় শিক্ষার্থী, বাংলা ক্যালকুলেট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নরেন দাস, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন এবং HTML থেকে ছোট কিছু টপিক নিয়ে কথা বলার জন্য। তো আজকে আমি মূলত যে টপিকগুলো তোমাদেরকে কাভার করার চেষ্টা করবো সেগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথম যেটা তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে HTML এর মৌলিক ধারণা। এর পরবর্তী যেটা রয়েছে HTML ট্যাগ এবং সিনট্যাক্স পরিচিতি, এবং তৃতীয় যেটা রয়েছে HTML এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট, এবং সর্বশেষ টপিক যেটা আমরা একটা HTML ডকুমেন্টের বেসিক স্ট্রাকচার কীভাবে তৈরি হয় সেটা দেখবো, এবং তার পাশাপাশি এই ডকুমেন্টের বেসিক স্ট্রাকচার ব্যবহার করে কীভাবে লিস্ট তৈরি করা যায় সেটা আমরা জানার চেষ্টা করব। তো চলো আমরা আমাদের লেকচারে চলে যাই। HTML এর মূল রূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কোনো প্রোগ্রামিং ভাষা নয়, এটি মূলত ওয়েবসাইট তথা ওয়েব পেজ থেকে ওয়েবসাইট তৈরির জন্য ব্যবহার হয়। তো মার্কআপ ট্যাগ কেন বলা হয়েছে? মার্কআপ ট্যাগ বলার কারণ হচ্ছে মূলত কিছু ওয়ার্ড থাকে, এই ওয়ার্ডগুলোকে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে দিয়ে আবদ্ধ করে রাখা হয়, এই জন্যই এগুলোকে বলা হয় মার্কআপ ট্যাগ। এই মার্কআপ ট্যাগগুলোর কাজ কি? মার্কআপ ট্যাগের কাজ হচ্ছে যে ওয়েবসাইটে বিভিন্ন তথ্য যেমন টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স, অ্যানিমেশন এগুলো ব্রাউজারে কীভাবে দেখানো হবে, অর্থাৎ একটা ওয়েব পেজ যদি আমরা ওপেন করি, ইউজাররা যখন একটা ওয়েব পেজ ওপেন করে সেখানে টেক্সট, অডিও, ভিডিওগুলো কীভাবে দেখানো হবে সেগুলো এই ধরনের কিছু মার্কআপ ট্যাগের মাধ্যমে ডিসাইড করা হয়। এই ধরনের মার্কআপ ট্যাগের সময় নিয়ে যে ভাষা তৈরি হয় সেটাকে বলা হয় মার্কআপ ভাষা। এবার আসো আমরা HTML-টা কীভাবে আসলো সেটা একটু জানার চেষ্টা করি। 1990 সালে জেনেভায় অবস্থিত সার্ডে কাজ করার সময় স্যার টিম বার্নার্স-লি HTML আবিষ্কার করেন, তাকে HTML উদ্ভাবক বা জনক বলা হয়। তো পরবর্তীতে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম বা WCC নামে যে সংস্থাটি রয়েছে সেটি HTML তৈরি এবং ম্যানেজমেন্টের কাজ করে। প্রথম দিকে একটা উদ্দেশ্য ছিল মূলত বৈজ্ঞানিক গবেষণার তথ্য বিভিন্ন স্থানে আদান প্রদান করা, অর্থাৎ বৈজ্ঞানিক গবেষণার যে তথ্যগুলো রয়েছে সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতে বিজ্ঞানীরা শেয়ার করতে পারে সেটার জন্য মূলত HTML ভাষাটা তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে পুরো ওয়ার্ল্ডের যত ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটগুলো তৈরি করার বেসিক স্ট্রাকচারের জন্যই HTML-টা ব্যবহার করা হয়। তো আমরা এবার HTML এর ট্যাগ এবং সিনট্যাক্সগুলো সম্পর্কে একটু পরিচিত হব। HTML ট্যাগ কি বলা হয়েছে দেখো, HTML ট্যাগ হলো ওয়েব পেজের মধ্যে লুকায়িত কিছু কিওয়ার্ড, অর্থাৎ আমরা যে ট্যাগগুলোর কথা বলছি এই ট্যাগগুলো কিন্তু আমরা ওয়েবসাইটে দেখতে পাবো না, ট্যাগগুলো লুকায়িত থাকে। ট্যাগগুলোর ভিতরে যে কন্টেন্টগুলো থাকে ওগুলোকেই পরিবর্তিত রূপে একজন ক্লায়েন্ট দেখতে পায় বা একজন ইউজার দেখতে পায়। এগুলো অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকে। আমি কিন্তু একটু আগে স্লাইডে তোমাদেরকে বলেছি অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকে, এবং এই ওয়েবসাইটের বিষয়বস্তু বা তথ্যগুলো ব্রাউজারে কীভাবে বিন্যস্ত থাকবে বা কীভাবে প্রদর্শিত হবে সেটা নির্দেশ করে। একটু আগেই কিন্তু আমি বলে এসেছি। তো এই যে আমরা ট্যাগের কথা বললাম, কিছু কিওয়ার্ড যে লেখা থাকে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্য দিয়ে, এই ট্যাগগুলোকে সাধারণত দুইটা ক্যাটাগরি ভাগ করা যায়, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর হচ্ছে ক্লোজিং ট্যাগ। অর্থাৎ একটা ট্যাগ শুরু হয় কীভাবে এবং শেষ হয় কীভাবে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করি। কোনো একটা শব্দকে যখন আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে রাখবো এটা হবে ওপেনিং ট্যাগ, এবং ক্লোজিং ট্যাগ হিসেবে থাকবে একটা ফরওয়ার্ড স্ল্যাশ সহ, অর্থাৎ একটা কিওয়ার্ডের সামনে একটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে, এইটাকে আমরা বলছি ফরওয়ার্ড স্ল্যাশ, এটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে আমরা একটা উদাহরণ এখানে রাখার চেষ্টা করেছি, HTML এটা একটা ওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, এবং এই যে ক্লোজ HTML এটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে লিখা হয়েছে, এটা একটা পেয়ার, এটা একটা ট্যাগের পেয়ার। চলো এবার আমরা HTML এর ট্যাগ ও সিনট্যাক্সের মধ্যে সিনট্যাক্স জিনিসটা কি বোঝার চেষ্টা করি। সিনট্যাক্স মানে হচ্ছে গ্রামাটিক্যাল রুল বা মেথড, যেটা ফলো করে কোনো একটা ভাষার শব্দগুলো ব্যবহার করে একটা স্ক্রিপ্ট লেখা হয়। এখানে যেটা বলতে দেখো HTML ভাষায় প্রোগ্রাম রচনার ক্ষেত্রে কিছু কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো লেখার কিছু রুলস আছে, কিওয়ার্ডগুলো লেখার জন্য কিছু নিয়ম নীতি আছে, এগুলো মেনে আমাদেরকে HTML ভাষায় প্রোগ্রাম রচনা করতে হবে। এই নিয়ম নীতিগুলোকে বলা হচ্ছে HTML সিনট্যাক্স। যেমন আমরা কোনো একটা HTML ট্যাগ যখন ব্যবহার করবো তখন আমাদেরকে এইভাবে লিখতে হবে, অর্থাৎ আমরা একটা কিওয়ার্ড লিখবো এবং এটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করবো, এবং এখানে আমাদের কন্টেন্টগুলো থাকবে বা আমাদের যে উপাদানটা থাকবে ওটা লিখবো আমরা। এবার আমরা ফরওয়ার্ড স্ল্যাশ সহকারে যে এন্ডিং যে ট্যাগটা রয়েছে ওটা লিখে দেবো। এইভাবেই আমাদের HTML ট্যাগ লিখতে হবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে এইভাবে পেয়ার থাকে না, একটা ট্যাগ থাকে, এই ধরনের ক্লোজিং যদি না থাকে এই ধরনের ট্যাগগুলোকে বলা হয় এন্ড ট্যাগ। এবার আসো আমরা ট্যাগের দুটা ক্যাটাগরি রয়েছে এগুলো জানার চেষ্টা করি। একটু আগে কিন্তু আমি বলেছি, আগের স্লাইডে অলরেডি বলা হয়েছে, আমি একটু আগে লিখে দিয়েছি, অর্থাৎ জোড়া থাকে অথবা সিঙ্গেল থাকে। তো জোড়া যেগুলো থাকে ওগুলোকে বলা হয় ধারক ট্যাগ বা কম্বিনেট ট্যাগ। আমরা একটু সংজ্ঞাটা করার চেষ্টা করি। যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরু ট্যাগের বিষয়বস্তু
এবং ক্লোজিং বা শেষ ট্যাগ থাকে তাদেরকে ধারক বা কন্টেইনার ট্যাগ বলে। আমি কিন্তু একটু আগেই বলেছি এই যে এটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে আমার ক্লোজিং ট্যাগ, আর এটা হচ্ছে আমার কন্টেন্ট। তো আমরা এখানে কয়েকটা এক্সাম্পল দেখে নিই। এই যে HTML ক্লোজ HTML এটা একটা পেয়ার হতে পারে, বোল্ড ক্লোজ বোল্ড, প্যারাগ্রাফ ক্লোজ প্যারাগ্রাফ, এগুলো হতে পারে। তাহলে এগুলো সবগুলো হচ্ছে ধারক ট্যাগ বা কন্টেইনার ট্যাগ। এবার ফাঁকা বা এমটি ট্যাগ, যে সমস্ত ট্যাগের ওপেনিং ট্যাগ বা শুরু আছে কিন্তু ক্লোজিং বা কোনো শেষ ট্যাগ নেই তাদেরকে বলা হয় ফাঁকা বা এমটি ট্যাগ। অর্থাৎ যে ট্যাগগুলো কোনো শেষ থাকবে না, জাস্ট শুরু হবে একটা ট্যাগ, ওটার মধ্যেই শেষ হবে, ওটাকে বলা হচ্ছে ফাঁকা বা এমটি ট্যাগ। যেমন এখানে বিআর এইচআর দুটো ট্যাগ নাম আমি লিখে রেখেছি। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, আমরা বিআরটাকে যে এভাবে লিখেছি এখানে একটা ক্লোজিং ব্র্যাকেট দেওয়া হয়েছে, ক্লোজিং স্ল্যাশ চিহ্ন দেওয়া হয়েছে, স্ল্যাশ চিহ্নটা এমটি ট্যাগের ক্ষেত্রে কিন্তু শেষ হবে, এটা আমরা কিন্তু শেষে উল্লেখ করেছি। আবার অনেক সময় দেখা যায় HTML5 এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড যেটা, HTML5 এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড যেটা আমরা এইভাবেও কিন্তু লিখতে পারি, অর্থাৎ আমাদের ওই স্ল্যাশ যেটা সেটা দেওয়ার কোনো প্রয়োজন নাও হতে পারে। আমরা যদি এটা দিই এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, অর্থাৎ দুটোই এখানে কিন্তু কারেক্ট। আচ্ছা, এবার আমরা HTML এর উপাদান সম্পর্কে জানবো। আমরা কিন্তু একটু আগে ট্যাগের ক্যাটাগরি দেখছি, ধারক ট্যাগ বা কন্টেইনার ট্যাগ, ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ। এখন আমরা যে ট্যাগগুলোর কথা বললাম, এই যে মাঝখানে কিন্তু আমি কন্টেন্ট, এখানে কিছু জিনিসপত্র আমরা লিখবো, এগুলোর কথা বলেছিলাম একটু আগে স্লাইডে বলেছিলাম, এই যে এখানেই আমি লিখে দিয়েছিলাম। তাহলে যখন এলিমেন্টের কথা আসবে সংজ্ঞা পড়লেই কিন্তু আমরা বুঝতে পারবো। দেখো এখানে যেটা বলা হয়েছে স্টার্ট ট্যাগ বা ওপেনিং ট্যাগ থেকে শুরু করে এন্ড ট্যাগ বা ক্লোজিং ট্যাগ পর্যন্ত সমস্ত কিছুতে একসাথে বলা হয় HTML এলিমেন্ট। অর্থাৎ শুরুর ট্যাগ থাকবে, শেষের ট্যাগ থাকবে এবং কন্টেন্ট থাকবে, সবগুলোকে একসাথে আমরা কম্বাইনলি বলবো HTML এলিমেন্ট। অর্থাৎ এলিমেন্টের মধ্যে তিনটা অংশ থাকে, একটা হচ্ছে স্টার্ট ট্যাগ, আরেকটা হচ্ছে এলিমেন্ট কন্টেন্ট, আর হচ্ছে এন্ড ট্যাগ বা ক্লোজিং ট্যাগ। তো চলো একটা এলিমেন্ট আমরা এক্সাম্পল দেখার চেষ্টা করি। আমি কিন্তু একটু আগে এখানে কিছু ট্যাগের কথা বলেছিলাম, এই যে কিছু ট্যাগের কথা বলেছিলাম, ধারক ট্যাগ বা কন্টেইনার ট্যাগ। এই যেখানে একটা প্যারাগ্রাফ ট্যাগের কথা বলেছিলাম, প্যারাগ্রাফ ট্যাগটা হচ্ছে একটা ধারক ট্যাগ বা কন্টেইনার ট্যাগ। এটাকে কন্টেইনার ট্যাগ কেন বলা হচ্ছে? কারণ দুইটা ট্যাগ আছে, শুরু অংশ শেষ অংশ, স্টার্ট ট্যাগ এন্ড ট্যাগ, দুইটা ট্যাগ আছে। এখন এই প্যারাগ্রাফটা কেন ব্যবহার করা হয়? সাধারণত অনেকগুলো স্ক্রিপ্টকে যদি আমরা প্যারাগ্রাফ আকারে উপস্থাপন করতে চাই আলাদা আলাদা করে, তখন আমরা প্যারাগ্রাফ ট্যাগটা ব্যবহার করবো। তো এই যে প্যারাগ্রাফ ট্যাগটা দিয়ে আমি এলিমেন্টটা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করেছি। দেখো প্যারাগ্রাফ নামে একটা ট্যাগ আমরা এখানে লিখেছি, আমি পুরোটা দেখানোর চেষ্টা করি। এই যে এটা হচ্ছে আমার স্টার্ট ট্যাগ, এইটুকু হচ্ছে আমার স্টার্ট ট্যাগ, এইটুকু হচ্ছে আমার এলিমেন্ট। এখন আমরা এই লেখাটাকে প্যারাগ্রাফের মধ্যে রাখলাম, আর এইটা হচ্ছে এন্ড ট্যাগ। এখন এখানে আরেকটা বিষয় আছে, আমরা এই যে একটা ট্যাগের নাম লিখলাম এবং ট্যাগের এখানে যে শব্দ লিখে দিয়েছি অ্যালাইন, রাইট, এইটা কিন্তু ট্যাগের সাথে পরিচিত না, অথবা এখন পর্যন্ত কিন্তু এগুলো সম্পর্কে কোনো আইডিয়া পাইনি। এইটাকে মূলত বলা হয় অ্যাট্রিবিউট, এটাকে মূলত বলা হয় অ্যাট্রিবিউট। আমি দেখানোর চেষ্টা করি, এটা বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট জিনিসটা কি কাজ করে? অ্যাট্রিবিউট জিনিসটা হচ্ছে আমার ট্যাগে আরো অনেকগুলো বৈশিষ্ট্য এক্সট্রা করে অ্যাড করে। এখানে অ্যালাইন দিয়ে কি বোঝানো হচ্ছে? অ্যালাইন মানে হচ্ছে আমার যে প্যারাগ্রাফ, দিস প্যারাগ্রাফ, একটা যে সেন্টেন্স আমরা এখানে লিখেছি, এটা আমার ব্রাউজারে যখন দেখাবো অ্যালাইনমেন্ট সেট করে দিবে যে এটা কোন দিক থেকে শুরু হবে। এখানে বলা হচ্ছে অ্যালাইন রাইট। অ্যালাইন রাইট মানে হচ্ছে আমার লেখাটা ডান দিক থেকে শুরু হবে। আমি যে অ্যালাইন সেন্টার দিতাম, এটা মাঝখান থেকে আসছে। আমি যদি অ্যালাইন লেফট দিই, এটা লেফট সাইড থেকে আসবে। আর আমি যদি জাস্টিফাই দিই, এটা লেফট এবং রাইটের সমান দূরত্ব থাকবে। এই হচ্ছে বিষয়। তো অ্যাট্রিবিউটের সাথে দুটো অংশ থাকে, একটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, এই যে অ্যাট্রিবিউট নেই, আর একটা হচ্ছে অ্যাট্রিবিউটের মান, অর্থাৎ অ্যাট্রিবিউট ভ্যালু। আশা করি সবাই বুঝতে পেরেছি। তো আসো আমরা এবার HTML ডকুমেন্টের স্ট্রাকচার বা বেসিক স্ট্রাকচার সম্পর্কে জানার চেষ্টা করব। অর্থাৎ আমরা HTML দিয়ে যখন কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করব, তখন আমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। শুরুতে থাকবে .html, এটা দিয়ে মূলত বোঝানো হয় এই ডকুমেন্টটা HTML ডকুমেন্ট। এটা মূলত HTML5 এর ডকুমেন্টকে বোঝানো হয় এটা দিয়ে। এরপরে HTML শুরু, HTML শেষ, এই যে আমাদের HTML দিয়ে শুরু হবে, HTML দিয়ে শেষ হবে। এই ট্যাগটা মূলত আমার HTML এর যত ট্যাগ আমরা ব্যবহার করবো সবগুলোকে এর মধ্যে ধারণ করবে। এরপরে আমাদের রয়েছে হেড সেকশন, এরপর রয়েছে বডি সেকশন। হেড সেকশনের মধ্যে সাধারণত এই ট্যাগগুলো ব্যবহার আমরা দেখতে পাবো। হেড সেকশনের কোনো ডকুমেন্ট কিন্তু আমরা আমাদের ওয়েব পেজে দেখতে পাবো না, হেড সেকশনে যে অংশগুলো থাকে এগুলো সাধারণত মোস্ট অফ দ্য টাইম ইনভিজিবল থাকে। যেমন টাইটেলটা যদিও দেখা যায়, টাইটেলটা মূলত একটা ওয়েব পেজের ট্যাবের নাম নির্ধারণ করতে ব্যবহার করা হয়। লিঙ্ক ব্যবহার করা হয় সাধারণত স্টাইল শিট বা স্ক্রিপ্ট, কোনো কিছু যদি আমরা লিখি এক্সটার্নালি, অর্থাৎ বাইরে থেকে যদি কোনো ফাইল লেখা হয় ওটাকে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়। আর আমরা যদি HTML পেজের মধ্যে কোনো ডিজাইনের জন্য আলাদা করে কোড লিখি, সেটা CSS কোড হতে পারে, তখন আমরা স্টাইল ব্যবহার করি। আর স্ক্রিপ্ট ব্যবহার করা হয়
জাভাস্ক্রিপ্টের জন্য আর মেটাডাটা থাকে ওয়েবসাইটের মেটা সম্পর্কিত তথ্যগুলোকে প্রদর্শন করার জন্য। মেটাডাটা বলতে বোঝায় ইউজার কোন ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েবসাইটটা দেখতে পাবে, কোন ধরনের ফন্ট ব্যবহার করেছে, ডেভেলপারকে, কন্টেন্ট রাইটার কারা, এই সমস্ত জিনিসগুলো সাধারণত মেটাডাটা হিসেবে থাকে। তো এগুলোর সাথে ভিজিবল হয় না। আর বডিতে থাকে ইউজাররা বা ক্লায়েন্টরা যে তথ্যগুলো দেখতে পাবে ওগুলোর সাথে বডিতে থাকে। আশা করি তোমরা HTML ডকুমেন্টের বেসিক স্ট্রাকচার সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়েছো। এবার চলো আমরা লিস্ট সম্পর্কে আইডিয়া নেওয়ার চেষ্টা করবো। আমরা এতক্ষণ পর্যন্ত ট্যাগ এবং সিনট্যাক্স সম্পর্কে জানলাম, সবগুলোকে আমরা কিভাবে ব্যবহার করে একটা বেসিক স্ট্রাকচার দিয়ে সেটাও আমরা জেনে ফেললাম। এবার আমরা লিস্ট সম্পর্কে পরিচিত হবো। লিস্ট কিভাবে আমরা আমাদের ডকুমেন্টে অ্যাড করতে পারি HTML ডকুমেন্টে সেটা দেখার চেষ্টা করবো। দেখো, অর্ডার লিস্ট সাধারণত কি করে কোনো একটা আইটেমকে অর্ডার অনুসারে উপস্থাপন করার চেষ্টা করে। অর্ডার লিস্ট তৈরি করার জন্য আমরা ওএল ট্যাগ ব্যবহার করবো। এটা কিন্তু একটা কন্টেইনার ট্যাগ, কারণ এখানে জোড়া আছে। এবং অর্ডার লিস্টের আন্ডারে যখন কোনো আমরা আইটেম অ্যাড করবো, আইটেম অ্যাড করার জন্য আমরা অ্যালাইন নামে একটা ট্যাগ ব্যবহার করবো। অ্যালাইন মানে হচ্ছে লিস্ট আইটেম, অর্থাৎ আমার লিস্টে যতগুলো আইটেম থাকবে সেগুলোকে অ্যাড করার জন্য আমরা অ্যালাই ট্যাগ ব্যবহার করবো। যতটা আইটেম থাকবে ততটা অ্যালাই বা অ্যালাই জোড়া থাকবে। আর এখানে আরেকটা বিষয় দেখো, অ্যাট্রিবিউট। আমরা কিন্তু অ্যাট্রিবিউট সম্পর্কে একটু আগে পড়ে আসছি। এখানে আমি দুই ধরনের অ্যাট্রিবিউট কথা বলছি, একটা হচ্ছে টাইপ আর হচ্ছে স্টার্ট। টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা লিস্টের আইটেমগুলো কিভাবে দেখানো হবে সেটা আমরা বলতে পারবো। যেমন টাইপ যদি আমরা 1 বলে দিই, লিস্ট আইটেমগুলো এভাবে আসবে 1 2 3। টাইপ যদি ক্যাপিটাল এ দিয়ে দিই তাহলে লিস্ট আইটেমগুলো ক্যাপিটাল এ বি সি এভাবে অ্যালফাবেটিক্যালি আসবে। আর যদি ছোট হাতের এ দিই তাহলে এভাবে আসবে, লোয়ার কেসে আসবে। আর যদি আমরা ক্যাপিটাল আই দিই তাহলে রোমান সংখ্যা আকারে আসবে। ছোট হাতের আই দিলে ছোট হাতের রোমান সংখ্যা আকারে আমাদের আইটেমগুলো আসবে। আর স্টার্ট নামে একটা অ্যাট্রিবিউট আছে। এই স্টার্ট অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে আমরা কোন পোরশন থেকে শুরু করব। আমরা স্পেসিফিক পোরশন থেকে কিন্তু শুরু করতে পারি। এটা তো দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা আইটেম শুরু থেকে আসবে। যেমন আমি যদি টাইপ 1 দিয়ে দিই তাহলে 1 2 3 এ দিয়ে দিলে এ বি সি এভাবে আসবে। কিন্তু আমি স্পেসিফিক একটা পয়েন্ট থেকে যেমন 4 5 6 এভাবে 4 থেকে স্টার্ট করতে পারি, অথবা ডি ই এফ এভাবে স্টার্ট করতে পারি। আর আনঅর্ডার লিস্ট হচ্ছে সেটার কোনো অর্ডার থাকবে না। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ট্যাগটা লেখা হয় ইউএল দিয়ে, ইউএল ক্লোজ ইউএল। এটাও কিন্তু একটা কন্টেইনার ট্যাগ। এবং ওই যথারীতি আগের মতন লিস্ট আইটেম তৈরি করার জন্য আমরা এলআই ব্যবহার করবো। আর এখানে টাইপ আছে 3 ধরনের, ডিস্ক, সার্কেল, স্কোয়ার। আমরা যদি ডিস্ক এই শব্দটা ব্যবহার করি তাহলে এই ধরনের ডিজাইন, সার্কেল ব্যবহার করলে এই ধরনের ডিজাইন, স্কোয়ার ব্যবহার করলে এই ধরনের ডিজাইন আসবে। এগুলো কিন্তু যথারীতি কন্টেইনার ট্যাগ এবং এগুলো আনঅর্ডার লিস্টে ব্যবহার করা হয়। এর পরবর্তীতে রয়েছে ডেফিনিশন লিস্টের কথা বললাম। ডেফিনিশন লিস্ট হচ্ছে তোমার একটা বিশেষ ধরনের লিস্ট, এটার মাধ্যমে কোনো আইটেমে যদি বর্ণনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ডেফিনিশন লিস্ট ব্যবহার করবো। ডেফিনিশন লিস্ট তৈরি করার জন্য ডিএল, ক্লোজ ডিএল এটা ব্যবহার করা হয়। এটাও কিন্তু একটা কন্টেইনার ট্যাগ। তখন আমরা ডেফিনিশন লিস্ট যখন লিখবো আমাদের সব যে টাইটেলটা থাকবে, টাইটেলটা আমরা ডিডি বা ডেফিনিশন টাইটেলের মধ্যে রাখবো এবং ডেফিনিশন ডেসক্রিপশনটা দেখানোর জন্য ডিডি বা ডেফিনিশন ডেসক্রিপশন এভাবে আমরা বসাবো। তো চলো, আরেকটা বিষয়, এখানে অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট হচ্ছে অ্যালাইন। অ্যালাইন নামে একটা অ্যাট্রিবিউট যেখানে আমরা আমাদের ডেসক্রিপশনটাকে লেফটে, রাইটে, সেন্টারে বা জাস্টিফাই পজিশনে বসাতে পারবো। প্যারাগ্রাফে যেভাবে আমরা উপস্থাপন করেছিলাম সেই একইভাবে অ্যালাইন কিন্তু এখানেও কাজ করে। তো চলো আমরা প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দেখবো দ্রুত, অর্ডার এবং আনঅর্ডার লিস্টের। আমি এক্সাম্পলগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম, জাস্ট এক্সাম্পলগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে আমি আপনার HTML লিখে রেখেছি এবং একইভাবে এই যে HTML শুরু এবং HTML শেষ এখানে একদম সর্বশেষ পজিশনে লেখা আছে। এবং বডিটা শুরু হয়েছে উপরের দিকে, তোমরা দেখো এই যে বডি শুরু হয়েছে, উপরে কিন্তু হেড এবং টাইটেল দেওয়া আছে। এখানে আমরা লিস্ট শব্দটাকে ব্যবহার করেছি জাস্ট ট্যাবের মতন, আমরা যাতে আসি। এবার আসো আমরা উদ্দীপকটা দেখার চেষ্টা করি। এখানে হচ্ছে আমাদের উদ্দীপক। এইভাবে যদি লিস্ট তৈরি করতে হয় তাহলে আমরা একটু আগে শিখেছি অর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্টের জন্য কি তৈরি করতে হবে? ওএল। আমরা কিন্তু ওএল তৈরি করেছি এবং এখানে টাইপ হিসেবে অ্যাট্রিবিউট দিয়েছি কত? 1, যার কারণে আমরা এখানে 1 2 3 4 এভাবে কিন্তু আইটেমগুলো আসছে। একইভাবে দেখো আমরা নেক্সট লিস্টটাতে চলে যাই। এই যে নেক্সট উদ্দীপকটাতে চলে যায়। এই যে দেখো এখানে কিন্তু অ্যালফাবেটিক অর্ডারে আসছে আপার কেসে, সেখানে এখানে কি দেওয়া আছে? টাইপ এ দেওয়া আছে, যার কারণে এ বি সি ডি এভাবে আসছে আইটেমগুলো। এখানে আরেকটা বিষয় দেখো, আমরা যদি কোনোভাবে যদি একটা আইটেম রিমুভ করে দিই এবং এটা সেভ দিয়ে এটা রিলোড করি, ওই আইটেমটা কিন্তু চলে যাবে, অটোমেটিক্যালি চলে গেছে। এখান থেকে আইটেমটা রিমুভ হয়ে গেছে। আমরা যদি আগের মতো লিস্টটা নিয়ে আসি, আইটেমটা নিয়ে আসি এবং সেভ দিয়ে এটা যদি রিলোড করি তাহলে আমাদের আইটেমটা আবার এখানে ফেরত আসতেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একইভাবে প্রত্যেকটা আইটেম এভাবে এই যে ছোট হাতের অ্যালফাবেটিক অর্ডারে দেওয়ার জন্য আমরা এখানে টাইপ লিখেছি এ এবং এই যে বড় হাতের রোমান আই দেওয়া আছে, যার কারণে আমাদের এখানে রোমান আই দিয়ে আসছে। আর 1 2 3 এভাবে রোমান চিহ্ন আসছে। এভাবে ছোট হাতের রোমান
চিহ্নগুলো দিয়েও বা রোমান সংখ্যাগুলো দিয়েও কিন্তু আমরা আনতে পেরেছি। এই যে ছোট করে আইডিয়া আছে। এবং আরেকটা বিষয় দেখো, তোমাদের স্টার্ট যখন বলছিলাম, আমরা যখন এখানে স্টার্ট 10 দিয়েছি, এটা কিন্তু 10 থেকে শুরু হয়েছে। এই যে দেখো, টাইপ 1 দেওয়া আছে, কিন্তু স্টার্ট যখন 10 বলা হয়েছে তখন আইটেমগুলো 10 থেকে শুরু হয়ে গেছে। এবার আসো আনঅর্ডার লিস্ট। আমরা একটু আনঅর্ডার লিস্টটা দেখে ফেলি ঝটপট। এই যে আনঅর্ডার লিস্টে টাইপ দেওয়া আছে ডিস্ক, তাহলে আমাদের আইটেমগুলো কিন্তু ডিস্ক দিয়ে আসছে। এই যে ডিস্ক দিয়ে আসছে, আমরা একটু আগে কিন্তু ডিস্ক দেখেছিলাম। এরপর হচ্ছে টাইপ যদি আমরা সার্কেল দিই, তাহলে আমাদের আইটেমগুলো সার্কেলে আসবে, আমাদের আইটেমগুলো সার্কেল আসবে। এবং এখানে টাইপ যদি আমরা স্কোয়ার দিয়ে দিই, আমাদের আইটেমগুলো স্কোয়ার দিয়ে আসবে। তো আশা করি শিক্ষার্থীরা সবাই বুঝতে পেরেছো কীভাবে লিস্ট কাজ করে। আমরা ডেফিনিশন লিস্ট নিয়ে আলোচনা করলাম না, ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে, তাই তোমাদের জন্য সবার জন্য শুভকামনা থাকলো। আমি ভিডিওটা এতটুকুতেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।